যারা জয়েন করেছে আমরা দেখতে পাচ্ছি একজন হচ্ছে অভিষেক, আর একজন হলো শিখা, আর একজন তো থাকার কথা মহসিন। তিনজন ওরা রেজিস্ট্রেশন করলো। ঠিক আছে, হয়তো জয়েন করবে এখনই। সবাইকে স্বাগতম। ডাই ইলেকট্রিক্স, এটা তোমরা কোথাও পড়েছো, নামটা শুনেছো আগে? জি স্যার। কোথায় পড়েছো বলো তো? স্যার ক্যাপাসিটরটা পড়েছি স্যার। স্যার এর আগের চ্যাপ্টারটা স্যার সিলিকন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়েছিল স্যার। তখন ডাইইলেকট্রিক ক্যারেক্টার সম্পর্কে কিছু বলেছিলাম, কিন্তু ডাইইলেকট্রিক্সটা বিস্তারিত পড়েছো কিনা তোমরা সেটা বলছি। না স্যার, কখনো বিস্তারিত পড়া হয়নি। বিস্তারিত পড়া হয়নি স্যার। বিস্তারিত পড়োনি তোমরা। ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে ডাইইলেকট্রিকের ব্যবহার দেখেছো ক্যাপাসিটরের মধ্যে, রাইট? জি স্যার। তখন কি দেখেছিলে? ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বাড়তো নাকি কমতো ডাইইলেকট্রিক ব্যবহার করলে? স্যার এটা আসলে স্যার ক্যাপাসিটেন্স বাড়ানোর জন্য স্যার ডাইইলেকট্রিকটা ইউজ করা হতো। তাহলে দেখো একটা, হ্যাঁ বলো, শেষ করো। কারণ স্যার হচ্ছে ডাইইলেকট্রিকটা হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল সে সাথে নিজে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, কিন্তু মানে ইলেকট্রিসিটি বা স্টোর করতে বা চার্জ স্টোর করতে সে সাহায্য করে, মানে স্যার একটা ইলেকট্রিক ফিল্ডকে সাপোর্ট দেয় আর কি স্যার। ডাইইলেকট্রিক আমরা যদি এক কথায় বলি ইনসুলেটর। জি স্যার। ঠিক আছে, ক্যাপাসিটর ইন রেসপেক্ট অফ ডিসি কারেন্ট, ক্যাপাসিটরটাও এক ধরনের ইনসুলেটর, মানে সে কিন্তু ডিসকানেক্ট করে দেয়, কারেন্ট কন্ডাকশনকে অ্যালাউ করে না ডিরেক্ট কারেন্টের ক্ষেত্রে, বাট চার্জ স্টোর করে, অর্থাৎ কন্ডাকশন না করে চার্জকে থামিয়ে দেয়, প্লেটের উপর সঞ্চয় করতে থাকে। তাহলে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স যে ক্যারেক্টার দ্বারা নিয়ন্ত্রিত, একই ধরনের ধর্ম বিশিষ্ট ম্যাটেরিয়াল তার মধ্যে ঢুকলে তো তার ওই ধর্ম আরো শক্তিশালী হবে, সেটাই স্বাভাবিক। বোঝা গেল? আমি যদি ক্যাপাসিটরের মধ্যে মেটাল ঢুকিয়ে দিই তাহলে তো ওটা ক্যাপাসিটরই থাকবে না। দুই দিকে কানেক্ট করেন, ক্যাপাসিটরের প্লেট তো মেটালেরই হয়, মাঝখানে গ্যাপ থাকে বলে না সেটা ক্যাপাসিটর হিসেবে কাজ করে, ঠিক না? তার মানে আমি তার মধ্যে এমন ম্যাটেরিয়াল ঢুকাচ্ছি তার ক্যাপাসিটেন্স বেড়ে যাচ্ছে। তার মানে কি? অর্থাৎ এই নন কন্ডাক্টিং ক্যারেক্টার ম্যাটেরিয়ালে রয়েছে বলেই এই ঘটনাটা ঘটছে, নাহলে ঘটতো না। তার মানে আমরা আমাদের পরোক্ষভাবে আমরা একটা উদাহরণ দিয়ে এই আলোচনায় এলাম যে আমরা এখন এমন একটা ম্যাটেরিয়ালকে নিয়ে কথা বলতে চাইছি যেটা হচ্ছে নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল বা ডাই ইলেকট্রিক। তাহলে যদি আরেকটু ভালো করে আমরা বুঝতে চাই, তাহলে যারা পরিবহন করে না ইলেকট্রিক ম্যাটেরিয়াল, কিন্তু এই পরিবহন করে না এই কথাটা যেমন কমন, সকল ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের সকল বৈশিষ্ট্য কিন্তু একই রকম নয়, কমন নয়, এখানে কম বেশি আছে। সেজন্যই তাদের ভেতরে একটু ঢোকা দরকার, এবং কি কি ক্যারেক্টার দ্বারা, কি কি প্রপার্টি বা প্যারামিটার দ্বারা আমরা তাদের ওই ধর্মাবলীর ভিতরে পার্থক্য নিরূপণ করতে পারি, সেটা একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই জন্য এই চ্যাপ্টারটাকে এখানে গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। আরো একটা বিষয় তোমাদেরকে বলি, আমরা যে ম্যাটেরিয়াল সায়েন্সের রিসার্চ গুলো করি, বিভিন্ন রকম ফেরাইট ম্যাটেরিয়াল বা ধরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ম্যাগনেটিক প্রপার্টিজ, তাদের ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টিজ যখন আমরা আলোচনা করি, তখন ওই ম্যাটেরিয়ালটিকে আমরা বাস্তব জীবনে কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো সেটা নিরূপণ করার জন্য কিন্তু ডাইইলেকট্রিক প্রপার্টিজ অ্যানালিসিস করার প্রয়োজন হয়, এবং অবশ্যই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান বের করতে হয়, এবং তার থেকে আমরা ওই পদার্থের
বিভিন্ন রকম ইলেকট্রোস্ট্যাটিক ধর্মাবলী অ্যানালিসিস করতে পারি। আর এই জন্যই ডাইলেকট্রিক্স চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ পড়তে হবে। শুধুমাত্র ক্যাপাসিটরের মধ্যে ডাইলেকট্রিক নামক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় এই কারণে কিন্তু চ্যাপ্টারটা এখানে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে ফর অ্যাডভান্সড ম্যাটেরিয়াল রিসার্চ বা অ্যাডভান্সড রিসার্চ ইন ম্যাটেরিয়াল সায়েন্স, তারপরে তোমার ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট, ম্যাটেরিয়ালস ডিজাইন ফর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এই সব কিছুর সাথে রিলেটেড এই জ্ঞান, এই নলেজেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি যে এই চ্যাপ্টারে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। অপরিবাহীর আলোকীয় ধর্ম বা অপটিক্যাল প্রপার্টিজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অধ্যায়টিকে দুইটা অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে স্ট্যাটিক ডাইলেকট্রিক বা ধ্রুবক বা স্থির তড়িৎ রেসপেক্টে যেটা আমরা বলি, আর দ্বিতীয় অংশে কম্পাঙ্ক নির্ভর বা অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে তার রেসপন্স কেমন হবে, দুটো বিষয় নিয়েই আমরা এখানে আলোচনা করেছি বা করব। যেমন একটা ক্যাপাসিটরের মধ্যে যদি কিছু না থাকে তখন সেই ক্যাপাসিটর যে সিগন্যাল পাস করে যেভাবে, তার মধ্যে ডাইলেকট্রিক থাকলে তখন কি সে একইভাবে পাস করবে নাকি এই ঘটনায় কোনো ব্যত্যয় ঘটবে। অর্থাৎ ভ্যারিং কারেন্ট বা ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড যদি কোনো ডাইলেকট্রিকের উপর অ্যাপ্লাই করা হয় তখন তার রেসপন্স কেমন হবে, এই দুটো বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর সর্বক্ষেত্রেই আমরা ঘুরে ফিরে ম্যাটেরিয়াল গুলোকে তো ইলেকট্রিক এনার্জি দিয়েই অপারেট করব। তা সেই ইলেকট্রিক এনার্জি দুরকম মানে ফর্মে হতে পারে বা ইলেকট্রিক পাওয়ার, একটা হচ্ছে অল্টারনেটিং সোর্স আর একটা হচ্ছে ডিরেক্ট সোর্স। তো ডিরেক্ট সোর্সটাকে আমরা স্ট্যাটিক বলছি আর অল্টারনেটিংটাকে বলছি ভ্যারিং। আর ভ্যারিং যখন হবে তার পিরিয়ডিক ভ্যারিয়েশনের একটা ফ্রিকোয়েন্সি থাকবে, সেই কারণে আমরা বলছি স্ট্যাটিক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ক্লিয়ার? কোনো কথা আছে পর্যন্ত? না স্যার। দ্বিতীয় অংশের মধ্যে আলোকীয় শোষণ বা অপটিক্যাল অ্যাবজর্পশন এবং ডাইলেকট্রিক ক্ষয় বা ডাইলেকট্রিক লস নিয়ে আলোচনা করা হবে। এখানে আমি আরো একটা কথা বলি, এখানে যে অপটিক্যাল অ্যাবজর্পশনের কথা আমরা বলছি, এটা যে শুধুমাত্র ভিজিবল লাইট বিষয়টা কিন্তু এরকম নয়। কারণ আমরা এর আগের দিন আলোচনা করেছি যে লাইট মানে, আমি লাইট ওয়েভ বলতে আমি যেটা দেখি সেটাও যেমন লাইট, আবার আমি যেটা দেখি না ইনভিজিবল লাইট সেটাও কিন্তু একই ক্যারেক্টারিক রেডিয়েশন। সুতরাং আমরা এখানে আলোকীয় শোষণ বলতে বা বিকিরণের যে শোষণ, হ্যাঁ, আলোকীয় শোষণ না হলেও তাড়িত চুম্বক বিকিরণের শোষণ কথাটা খুব একটা তফাৎ হবে না, বরং একই কথা বলবো। এখন আসো আমরা প্রথমে একটা আইসোট্রপিক ম্যাটেরিয়াল নিয়ে কথা বলি, যেটা অর্থাৎ আইসোট্রপিক মানে ক্যারেক্টার সব জায়গাতে একই রকম। বলি না সুষম, হোমোজিনিয়াস, এই ধরনের শব্দ ব্যবহার করি না আমরা। জি স্যার। তো ডাইলেকট্রিকের ক্ষেত্রে আমরা আইসোট্রপিক শব্দটা ব্যবহার করছি। যার সব অংশের ফিজিক্যাল প্রপার্টিজ বা ভৌত ধর্ম একই রকম। এবার একটু সামনের দিকে আগাও।
এখানে তিনটা ভেক্টর দেখতে পাচ্ছ, একটা ই, একটা ডি, একটা হচ্ছে পি। এদেরকে চিনো তোমরা? আর এখানে ডি মানে কি স্যার ওই ডিসপ্লেসমেন্ট ভেক্টর? ইয়েস, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এটা তোমরা স্থির তড়িতে কিছুটা পাওয়ার কথা ছিল, সেটাও ডাইলেকট্রিকের স্যার, ডিসকাশন। আবার ইলেকট্রোডাইনামিক্স এর মধ্যে আমরা পাবো। হ্যাঁ স্যার। ইলেকট্রোডাইনামিক্স এখানে তিনটা ই দেখতে পাচ্ছি আমরা, একটা ই নট, একটা ইপি, আর একটা হচ্ছে ই নট থেকে বোঝা যাচ্ছে যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে লাইন্স অফ ফোর্সেস গুলো যাচ্ছে। সো দিস ইজ দ্য অ্যাপ্লাইড ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। কিন্তু দেখো, যখন এই ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের মধ্যে সে ঢুকলো, সবাই খুব ভালো করে লক্ষ্য করো, একদম ভালো করে লক্ষ্য করো, প্রথমেই কিন্তু এখানে যে মানে ইনডিউসড চার্জ ইনডিউসড হবে সেটা অপোজিট টাইপ, কারণ দিস ইজ নট এ কন্ডাক্টর। দিস ইজ নট এ কন্ডাক্টর। এবং ডাইলেকট্রিক প্রপার্টিজ অনুযায়ী ইলেকট্রোস্ট্যাটিক যে প্রপার্টি, ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশনের যে প্রপার্টি, সেই অনুযায়ী যদি পজিটিভ চার্জের সোর্স গুলো এখানে হয়, ডেফিনেটলি সেখানে নেগেটিভ ইনডিউসড হবে, তারপর অল্টারনেটিভলি যেতে যেতে আবার লাস্টে যেহেতু নেগেটিভ রয়েছে তার অপোজিট সাইডে পজিটিভ হবে। মাঝখানটা তুমি ভুলেই যাও, এটা নিয়ে আমরা আরো কথা বলার সময় পাবো। এখানে যে ইলেকট্রিক দ্বিপোল তৈরি হবে, সেই দ্বিপোল গুলো কিভাবে লাইন হবে, সব বিস্তারিত আমরা পরে পড়বো। তুমি আপাতত প্রাথমিকভাবে একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে আমি যখন পজিটিভ লেফট সাইডে, রাইট সাইডে নেগেটিভ সোর্স, তখন ফিল্ডটা লেফট থেকে রাইট দিকে অ্যালাইন্ড, আর লাইন্স অফ ফোর্সেস গুলো এভাবে যাচ্ছে। আর ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের মধ্যে অপোজিট ইন্ডাকশনের কারণে তার এদিকে হলো নেগেটিভ, এদিকে পজিটিভ। তাহলে ডাইলেকট্রিক ইন্ডাকশনের কারণে যে চার্জ আবিষ্ট হলো, তারাও তো একটা ফিল্ড তৈরি করবে, করবে কিনা? হ্যাঁ স্যার। তার অ্যালাইনমেন্ট হচ্ছে রাইট থেকে লেফটের দিকে। তার মানে কি? তার মানে আমার অ্যাপ্লাইড ফিল্ডকে সে অপোজ করছে। দিস ইজ দ্য ক্যারেক্টার, ভাইটাল ক্যারেক্টার। এই অপোজিশনের কারণে রেজাল্টেন্ট ফিল্ড ই হচ্ছে ই নট মাইনাস ইপি। তাহলে ডেফিনেটলি ই উইল বি লেস দ্যান ই নট। চিত্র এবং লেখাটাকে তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম, তোমরা 2 মিনিট সময় নাও। আমি যে কথাগুলো বলেছি সবাই হয়তো একই সঙ্গে শুনতে পেয়েছো কি পাওনি, সমস্যা নেই। আমি যা বলেছি সেটা এখানে লেখা রয়েছে, একটু পড়ে আমাকে বলো হ্যাঁ বা না বলো। আর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো, কেননা এই জায়গাটি একদম নিট অ্যান্ড ক্লিন না হলে আমি সামনে এগিয়ে কোনো শান্তি পাবো না। আমি বসে আছি সামনেই, তোমরা সেলফ স্টাডি থেকে রিড আউট করার চেষ্টা করো। Polarization.
কি হলো? স্যার বুঝতে পেরেছি, সমস্যা নাই, কিন্তু স্যার লাস্টের দুইটা লাইন স্যার একটু ক্লিয়ার করেন তো স্যার, লাস্টের দুইটা লাইন। পোলারাইজেশন কালে, পোলারাইজেশন মানে কি সেটা তো আমরা বুঝলাম, নাকি বুঝলাম না? স্যার বুঝেছি। পোলারাইজেশন কালে ডাইইলেকট্রিকের চার্জ গুলো তাদের সাম্যাবস্থান থেকে এক পারমাণবিক ব্যাসেরও কম পরিমাণ দূরত্বে স্থানান্তরিত হয়। এক পারমাণবিক ব্যাস মানে হচ্ছে একটা পরমাণুর যে ব্যাস তার চেয়েও কম। তো এটা খুবই স্বাভাবিক, তার কারণ হলো একটা চার্জকে তো টেনে আর একটা পরমাণু অতিক্রম করে চলে যেতে পারবে না, তাই না? পোলারাইজেশনটা তো হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। তাহলে সাধারণত আবিষ্ট যখন হয় তখন আমি যে ধরনের ফিল্ড অ্যাপ্লাই করেছি তার অপোজিট টাইপ চার্জ এখানে আবিষ্ট হবে। যদি ধরো এইদিকে নেগেটিভ বলে ইলেকট্রন ধাক্কাকে একটু সরে গেছে, তাই এখানে পজিটিভ আবিষ্ট হয়েছে, ইলেকট্রনটা অন্য পাশে গিয়ে আবার তাকে নেগেটিভলি আয়োনাইজড করেছে। তো সে কতটুকু যেতে পারবে? সে কি চাইলে এখানকার একটা পরমাণু ইলেকট্রন কি চাইলে মানে এই প্রান্তের একটা পরমাণুকে চলে আসতে পারবে? না স্যার। সেটা তো নিশ্চয়ই পারবে না। তো এটাই বলা হচ্ছে যে পোলারাইজেশন ডাইইলেকট্রিকের চার্জ গুলো তাদের সাম্যাবস্থান থেকে এক পারমাণবিক ব্যাসেরও কম পরিমাণ দূরত্বে স্থানান্তরিত হয়। এক পারমাণবিক ব্যাস মানে এই যদি একটা পরমাণু হয়, এটা যদি আরেকটা পরমাণু হয়, তাহলে ব্যাস মানে কিন্তু এখান থেকে এই পর্যন্ত। আসলে সে এইখান থেকে এই পর্যন্ত যায় না, যে এখানে ছিল সে হয়তো এখানে গেছে। কথাটা বুঝছো? মানে হলো এরকম। জি স্যার, বুঝতে পারছি। পরিবাহীর মধ্যে কারেন্ট চলাকালে চার্জের পরিবাহীর মধ্যে কারেন্ট চলাকালে চার্জের যেমন ম্যাক্রোস্কোপিক দূরত্বের স্থানান্তর হয়, এক্ষেত্রে তেমন হয় না। ম্যাক্রোস্কোপিক বলতে আমরা স্থূল বোঝাই, অর্থাৎ ব্যাপক অর্থে। কেননা কারেন্ট চলাকালে মানে ওখানে তো কার মধ্য দিয়ে কারেন্ট চলে? পরিবাহীর মধ্যে কারেন্ট চলে। পরিবাহীর যে কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন, তো কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন ডেফিনেটলি লুজলি বাউন্ড টু দ্য নিউক্লিয়াস। আর আমরা কথা বলছি অপরিবাহী নিয়ে, সেটা স্ট্রংলি স্ট্রিক্টলি বাউন্ড। তো ডেফিনেটলি আমি যদি এর সঙ্গে তুলনা করি, তাহলে পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট যখন চলে তখন তো অবশ্যই সেটা এর তুলনায় কাউন্টেবলি লার্জার ডিস্টেন্স ট্রাভেল করে, তাই না? জি স্যার, বুঝতে পারলাম এবার।
স্যার এখানে বহিস্থ যে ইয়া আছে তো বিদ্যুৎ ক্ষেত্র রয়েছে এবং যে একটা চার্জের নিজস্ব বিদ্যুৎ ক্ষেত্র রয়েছে। এদের মধ্যে কোনটা বড় বা ছোট হবে এরকম কোনো কথা আছে স্যার? এখানে তো আমরা একটা মানে চার্জ তো ছিল না বাবা, দাঁড়াও। না, এখানে তো চার্জ ছিল না। না চার্জের ক্ষেত্র তুমি স্যার। যখন চার্জ অ্যাপ্লাই করেছো, আগে শোনো আমার জি কথাটা। স্যার, তোমার জি স্যার। তোমার প্রশ্নটা বুঝতে পেরে কনফিউজড হয়ে গেছো। সেটা হলো কি, আমরা যখন ফিল্ড অ্যাপ্লাই করেছি, ফিল্ড অ্যাপ্লাই করতে হলে ফিল্ড কিভাবে অ্যাপ্লাই করি আমরা? আমরা যে ফিল্ড অ্যাপ্লাই করি, এটা বলতে তুমি কি বুঝো? দেখো, তোমার বোর্ডের সেটিংসটা না চেঞ্জ, আগে কি সুন্দর একটা বোর্ড আসতো। এখন যে বোর্ডটা আসে, বোর্ডটা আসলে আমি বুঝতে পারছি না কেন এরকম হলো। যে আগে মাঝখানে এরকম হতো না যে কেউ টাচ করলে উল্টো পাল্টা হতো, সেইটাই এই জিনিসটা আবার চলে আসছে। আচ্ছা, যাই হোক, হয়তো আপডেট হওয়ার কারণে হতে পারে। এটা যদি একটা ক্যাপাসিটর ধরো তুমি, তো যখন তুমি এর দুপাশে সোর্সের সাথে লাগিয়েছো, তখন দেখা যাচ্ছে এটা এত কাছাকাছি যে একদম ডিসকানেক্ট বলা যাচ্ছে না, সে কারেন্ট কন্ডাকশনও করতে পারছে না, আবার কোনোভাবে এটাকে ডিনাইও করতে পারছে। তখন কি হয় দেখ, তখন যেটা হয় সেটা হলো, এখানে যে চার্জ আবিষ্ট হয় বলি আমরা, এটা হচ্ছে তোমার অ্যাপ্লাইড। এই পজিটিভ সোর্স থেকে চার্জ গুলো এখানে অ্যাপ্লাইড হলো। তো এটা কিভাবে হলো অ্যাপ্লাইড? অর্থাৎ সে প্লেটের এই পাশ থেকে টান দিয়ে এই পাশে নিয়ে আসছে। কি নিয়ে আসছে বলো? এখানে পজিটিভ হলো কেন? স্যার যে নেগেটিভ অংশটা স্যার মানে আবেশীয় পদ্ধতিতে একটু টানছে। ইলেকট্রন প্রোটনকে টানছে। ভুলে গেলে চলবে না যে এদিকে নেগেটিভ দেওয়া আছে, জি স্যার। তাই না? এর মানে কি? মানে হচ্ছে এই প্লেটের উপরে যে এক্সেসিভ ইলেকট্রন, এই এক্সেসিভ ইলেকট্রন গুলো এখানে প্লেস হওয়ার কারণ, সে টান দিয়ে এখান থেকে নিয়ে গেছে বের করে। এই ঘাটতির কারণে এইখানে আকর্ষণ কাজ করছে, এইখানে নেগেটিভ চার্জ আবিষ্ট হচ্ছে। আবার এই ওর টানের কারণে নেগেটিভ এদিকে হওয়াতে এখানে পজিটিভ হচ্ছে। এই হচ্ছে ব্যালেন্স। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন এটা যদি মাঝখানে কোনো পদার্থ থাকে, ডাইইলেকট্রিক, তার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি মাঝখানে কিছু না থাকে, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? তাহলে হয় ওই যে একবার আবিষ্ট হয়েছে আর হয়নি, এদিকে হয়েছে এদিকে, আর মাঝখানে কিন্তু কোনো ঘটনা নেই, কারণ মাঝখানে ভ্যাকিউম। তাহলে এই জায়গাটা জাস্ট এরকম, এখানে একটা অপোজিট ইনডিউসড ফিল্ড কাজ করবে, বাট সেটা অ্যাপ্লাইড ফিল্ডের তুলনায় মানে অ্যাপ্লাইড ফিল্ডকে সে ওই পরিমাণে কাউন্টেবলি যে ইয়ে করছে তা না। তবে হ্যাঁ, প্রতিরোধ তো করছেই, কারণ প্রতিরোধ না করলে তো কারেন্ট চলেই যেত, তাই না? তাহলে কারেন্ট যাচ্ছে না, তার মানে কি? এটা কিন্তু ব্যালেন্সড হচ্ছে, এখানে ব্যালেন্সড হচ্ছে। অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ চার্জ এটা ব্যালেন্সড হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইবার আসো, যখন তুমি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ঢোকাচ্ছ এবং তার উপরে যখন তুমি ফিল্ডটা অ্যাপ্লাই করছো,
ভ্যাকিউমের সাথে এটা তফাৎটাকে আমি চেয়েছিলাম এটা পরের লেকচারে আলোচনা করব। মানে আগে তোমাদেরকে আমি একটা চিন্তার জায়গাটা মাথায় ঢুকিয়ে দিতে চাইছিলাম, বাট তোমরা যেহেতু নিতান্তই আগ্রহী আর একটু জানতে, সেই জন্য আমি বলছি। For example, your dialectic is placed in this way. This is the positive source you have applied here. This is the negative source, negative terminal connected here. এখানে কি হলো? নেগেটিভ। তো এই যে কারণে নেগেটিভ হয়েছে, যে পরমাণু ওর মধ্যেই একজন পজিটিভ তৈরি হয়ে আছে। এই পজিটিভের কারণে আবার নেগেটিভ, ওখানে আরেকজন পজিটিভ তৈরি হয়ে আছে। এর কারণে আরেকজন নেগেটিভ, এখানে আরেকজন পজিটিভ তৈরি হয়ে আছে। বোঝা গেল জিনিসটা? জি স্যার। এটা আইসোট্রপিক হলে এরকম হয়, আইসোট্রপিক ম্যাটেরিয়াল হলে ইউনিফর্মলি এভাবে। আবার করলাম, এই প্রত্যেকটা হচ্ছে একটা একটা ডাইপোল, এবং প্রত্যেকেরই দেখো ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রিক ফিল্ডের দিক হচ্ছে এই দিকে। লক্ষ্য করো, পজিটিভ থেকে নেগেটিভ। তোমাদেরকে অ্যাপ্লাইড ফিল্ডের বিপরীত দিকে। হ্যাঁ, বুঝতে পেরেছো? এইটাকে আমরা বলছি পোলারাইজেশন। পোলারাইজেশন মানে একমুখী হওয়া। আমরা যখন কোনো কথা বলি যে তুই তো পোলারাইজড, তোকে বলে লাভ কি? তার মানে হচ্ছে তুই যেটা ভাবছিস একমুখী ভাবনা, তোর ভিতরে অন্য কোনো ভাবনা ঢুকিয়ে লাভ নেই, কারণ ওটা চেঞ্জ হবে না। মানে অ্যালাইনমেন্ট ফিক্সড, ভাবনার অ্যালাইনমেন্ট ফিক্সড টুয়ার্ডস সামথিং স্পেশাল অর ফিক্সড। তখন আমরা বলি যে চিন্তা ভাবনাগুলো পোলারাইজড, অর্থাৎ একমুখী। তাহলে এই যে একমুখী হয়ে আছে, ফিল্ড গুলো যে একমুখী এবং সেটা উল্টা দিকে, আমার অ্যাপ্লাইড ফিল্ড হচ্ছে এদিকে। আমরা সাইজটা এভাবে বোঝানোর জন্য বলেছি, এটা ই নট। এটাকে তার পরিমাণ বোঝানোর জন্য এভাবে বলেছি ইপি, ফিল্ড ডিউ টু পোলারাইজেশন। আর রেজাল্টেন্ট হচ্ছে এটা কেটে দিয়ে বলেছি ক্লিয়ার। স্যার এখানে বাম দিক বিপরীত দিকে, অর্থাৎ বাম দিকে হওয়ার কারণ স্যার আমরা জানি যে এটা কি যে ইলেকট্রন সর্বদা এক স্থান থেকে নড়াচড়া করে। এই কারণে ইলেকট্রন পজিটিভ নেগেটিভ থেকে মানে না পজিটিভ। না না, আমি তো পজিটিভ থেকে নেগেটিভের দিকেই দেখিয়েছি। জি স্যার। আমরা যে স্থির তড়িৎ করেছি, স্থির তড়িতের ক্ষেত্রে বলরেখার ডিরেকশন কিরকম? এই দুটো যখন, এটা যখন এখানে আর এটা যখন এখানে হবে, এটা কোন দিকে যাবে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমি এটাই বলতে চাচ্ছিলাম কি। কেন? যেখানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকে সেটা অনেক সহজ। সহজ মানে কোনো না কোনো কিছু লজিকের আন্ডারে কিছু ম্যাথমেটিক্স ওখানে আসলে এরপরে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ ম্যাথমেটিক্স আমরা প্রসিড করি, আর অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ ফিজিক্স অর অ্যাসপেক্ট অফ ফিজিক্স আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে সলভ করি। এটা অনেক সহজ। কিন্তু এই যে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ, এই জিনিসগুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল বাবা। এগুলি কিন্তু গবেষণা, বুঝতে পেরেছো? একটা ম্যাথমেটিক্যাল থিওরি স্যার কৌশলটা শিখিয়ে দিয়েছে, তুমি প্র্যাকটিস করে একদম ওইটার উপর তোমার দক্ষতা এমন পর্যায়ে চলে গেছে যে যে কোনো মুহূর্তে আমি লিখে দিতে পারি। হ্যাঁ, ওটাও একটা বড় অ্যাচিভমেন্ট। ফিজিক্যাল সিগনিফিকেন্স, কারণ আমরা কিন্তু এখান থেকে ম্যাথমেটিক্সটা ডেভেলপ করব।
আমরা পদার্থবিজ্ঞানের প্রয়োজনে ম্যাথমেটিক্স এর বিভিন্ন উইংস আমরা তৈরি করেছি বিভিন্ন সময়, সেই প্রাগৈতিহাসিক কাল থেকে। তাহলে গণিতটা হচ্ছে আদি একটা শাস্ত্র, এবং এমন শাস্ত্র যেটা যে কোনো রকম লজিককে স্টাবলিশ করার একটি টুলস বা উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, এবং প্রত্যেকটা উপকরণের মধ্যে বা প্রত্যেকটা ব্যবহারের মধ্যে তার পেছনে ব্যাকগ্রাউন্ড থাকে, তার ব্যাখ্যা থাকে। কেমন? এই জন্য ম্যাথমেটিক্স ছাড়া ফিজিক্স, ফিজিক্স ছাড়া ম্যাথমেটিক্স পড়া আসলে সম্ভব না। কারণ ম্যাথমেটিক্স যারা পড়ে তাদেরও ফিজিক্স এর উপরেই ডিপেন্ড করতে হয়, কেননা ওই থিওরি গুলোর ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে গেলে তখন রিলেভেন্সটা চলে আসে। এটাও যে একদিন বললাম না যে তুমি মনে করো ঢাকা 0 পয়েন্টে আসবা, এখন কেউ ফার্মগেটে আছে, কেউ আছে গাজীপুর, কেউ আছে পোস্তগোলা, তো প্রত্যেকে তার নিজের জায়গায় দাঁড়িয়ে তো বোঝা যায় না যে রাস্তাগুলো সব গিয়ে 0 পয়েন্টে মিলেছে বা যাওয়া সম্ভব। যত আগাতে থাকবা ততই দেখতে থাকবা যে সব জ্ঞানের সাথে একটা সিনক্রোনাইজেশন আছে। এই যে কোয়ান্টাম মেকানিক্স তুমি পড়ছো, এই কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম বায়োলজি আছে, তারপরে কোয়ান্টাম কেমিস্ট্রি আছে, সব জায়গাতে কিন্তু এই কনসেপ্ট গুলো আস্তে আস্তে ব্যবহৃত হয়, এবং সফিস্টিকেটেড জায়গাতে গিয়ে নলেজ গুলো একটা জায়গায় ইউনিফিকেশনের দিকে যায়। তো যাই হোক, এটা অনেক ভারী আলোচনা, আজকে আমরা অতটুকুতে না যাই, কিন্তু এটা বুঝতে পারছো যে এইভাবে তুমি চিন্তা করেছো ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল নিয়ে, এরকম তো চিন্তা করনি, করেছো? না স্যার। আগামী দিন যখন আমরা ক্লাসটা নিব তখন দেখবো আরো নতুন নতুন যে আইডিয়া গুলো এখানে ঢুকবে, তখন দেখবো স্যার এটাও তো আমি চিন্তা করি নাই। এটাই জ্ঞানের নিয়মই হচ্ছে এটা, একটা সিঁড়ি কমপ্লিট করলে পরের সিঁড়িতে পা রাখতে হবে, জাম্প করতে গেলে পিছলে পড়ে যাবা, তখন আর আর যাই হোক, যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়া হবে না। এই আর কি। তাহলে এই পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার? শাখা, জি স্যার, এই পর্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার স্যার। কারো কোনো কথা আছে আর? তৌহিদ, কেমন লাগলো তোমার আজকে ক্লাস? আসলে ডায়াগ্রাম ভিত্তিক ডিসক্রিপশনটা স্যার খুবই ভালো লেগেছে, পুরোটাই বুঝতে পেরেছি স্যার, অসাধারণ ছিল। আমাদের নতুন কারা জয়েন করলো আজকে, কে জানি? অভিষেক, তোমার কেমন লাগলো? জি স্যার, বুঝেছি স্যার সব। শিখা, শিখা আজকে নতুন জয়েন করেছে। শিখা, শুনতে পাচ্ছ আমার কথা? তোমাকে আনমিউট করতে হবে, কথা বলার আগে আনমিউট করতে হবে, আনমিউট না করলে কথা বলা যাবে না। যাই হোক, হয়তো বুঝতে পারছে না। আমি কিন্তু আজকে আমার টার্গেটটা এটাই ছিল যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দেওয়া, এবং এই জিনিসটা আমরা কেন পড়বো। যে কোনো বিষয়ে যদি তোমার কৌতূহল জাগ্রত না হয়, তুমি কখনোই আনন্দের সাথে সেই কোয়ারি বা সেই এক্সপ্লোরেশন তুমি করতে পারবে না, অনুসন্ধান করতে পারবে না। আমি আজকে তোমাদের যা পড়িয়েছি, আগামী দিন এখান থেকে শুরু করবো। উপরের আলোচনাগুলো হয়ে গেছে, আগামী দিন আমরা এখান থেকে শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, স্যার পিডিএফ একটু দিয়ে দিন স্যার। আচ্ছা, ঠিক আছে, রাখছি তাহলে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।